কাল মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। বিজয়ের ক্ষণ উদযাপনে সেজেছে গোটা দেশ। নিরাপত্তা রক্ষার জন্য আমাদের প্রায় 4000 অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। প্রিয় ভাই বোনেরা, সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। হাদি ইস্যুতে ভোট পেছানোর ষড়যন্ত্র হচ্ছে বললেন তারেক রহমান। মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে দেশে বিদেশি অপশক্তি সক্রিয়। উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে ওসমান হাদি, বিচার দাবিতে বিক্ষোভ। মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকব। শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। হাদি ভাইয়ের যে গুলির বিচারের দাবিতে এবং তার উপরে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, জুলাইয়ের চেতনাকে ধরে রাখতে বলেছেন, সেটা তো আমরা করছি, আমরা ঐক্যবদ্ধ। কিন্তু আপনার সরকার ব্যর্থ হয়েছে এই কারণে যে আপনি একটাও ফ্যাসিবাদের অস্ত্রধারী ধর্ষকদেরকে গ্রেফতার করতে পারেন। হাদির উপর হামলার ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না, ভোট হবে যথাসময়ে, সিইসির মন্তব্যে ক্ষুব্ধ জামাত। মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। শুধু শঙ্কিত নয়, দারুণভাবে শঙ্কিত। জুলাই হত্যার এক মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল। 6 হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। সিডনিতে বন্দুক হামলায় নিহত বেড়ে 16, বিশ্ব নেতাদের নিন্দা। অস্ত্র আইন কঠোর করার কথা ভাবছে অস্ট্রেলিয়া সরকার। এবং যুব এশিয়া কাপে নেপালকে 7 উইকেটে হারালো বাংলাদেশ। ম্যাচ সেরা জাওয়াদ, সেমিফাইনালে 1 পা দিয়ে রাখলো জুনিয়র টাইগাররা। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। কাল মহান বিজয় দিবস। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ভোরের আলোর প্রথম প্রহরে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা। সৌধ স্তম্ভের চূড়া থেকে শুরু করে শহীদ বেদি, পায়ে চলার সড়ক সবখানে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। প্রয়োজন মতো করা হয়েছে রং। সৌধের মূল ফটক থেকে বেদি পর্যন্ত হাঁটা পথে লাল ইটের মধ্যে সাদা রঙের ছোঁয়া ছড়াচ্ছে শুভ্রতা। চত্বর জুড়ে শোভা পাচ্ছে লাল, নীল, বেগুনি, হলুদ, সাদা সহ বিভিন্ন রঙের বর্ণের ফুলের গাছ। নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিজয় দিবসের জাতির শ্রেষ্ঠ সন্তানদের কালকে বিনম্র শ্রদ্ধার জন্য আসবেন, তাদের নিরাপত্তা রক্ষার জন্য আমাদের প্রায় 4000 অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে। সাভার স্মৃতিসৌধ থেকে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, স্মৃতিসৌধের প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। সানজিদা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে আমি জাতীয় স্মৃতিসৌধে রয়েছি এবং এখন কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এবং জাতীয় স্মৃতিসৌধে কিন্তু এখন কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এবং আমরা যদি বলি যে বর্ণিল সেজেছে জাতীয় স্মৃতিসৌধ এবং স্মৃতিসৌধের আপনারা দেখতেই পাচ্ছেন যে গোটা স্মৃতিসৌধের যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং 4 স্তরের নিরাপত্তার জোরদার করা হয়েছে। একই সঙ্গে কিন্তু যে এই নিরাপত্তাকে ঘিরে কিন্তু জাতীয় স্মৃতিসৌধের যে আলোক, যে সৌন্দর্য, এবং আপনারা জানেন যে জাতীয় স্মৃতিসৌধ গণপূর্ত বিভাগ কিন্তু এসএসএফের হাতে দায়িত্ব বুঝে দিয়েছেন এবং এসএসএফ দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু সকল ধরনের মানুষের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে কিন্তু এখন আলোক সজ্জায় কিন্তু সজ্জিত হচ্ছে। আপনারা জানেন এই 54 বছরে যে বিজয় দিবস উদযাপন করতে আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জাতীয় স্মৃতিসৌধের যে প্রস্তুতি এবং নিরাপত্তার সাথে সব ধরনের প্রস্তুতি কিন্তু একই মধ্যে রাখা হয়েছে। এই ছিল
আমার কাছে জাতীয় স্মৃতিসৌধের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে পদ্মার কাছে। পদ্মা। ধন্যবাদ নাজমুল হুদা। এবারে আমরা যাব সানির কাছে, তিনি জানাবেন রাজধানীতে আলোকসজ্জা নিয়ে। সানি, দেশ জুড়ে একদম সবকিছুই সাজানো হচ্ছে, জাতীয় স্মৃতিসৌধ থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা। আপনার কাছে কি খবর আছে সাজসজ্জার? ধন্যবাদ পদ্মা। রাত পোহালেই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, এবং বিজয় দিবসে জানেন যে ঢাকায় যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আলোকসজ্জা করা হয়। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবন, সেখানে কিন্তু লাল সবুজের যে আলোকসজ্জা সেটি করা হয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কে আমরা দেখেছি যে আলোকসজ্জা করা হচ্ছে। মানুষের মধ্যে উৎসবের একটি আমেজ রয়েছে। 16 ডিসেম্বর বিজয় দিবস বাঙালির যে হাজার বছরের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা সেটি কিন্তু পূর্ণ হয় এই দিনে। সেই জন্য মানুষের মধ্যে উৎসাহ যেমন রয়েছে, বিভিন্ন জায়গায় আলোকসজ্জা করা হয়েছে এবং একই সঙ্গে ঢাকার নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। কিছুক্ষণ আগেই সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী, সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাভারের স্মৃতিসৌধে মূলত ফুল দিয়েই সকালের অনুষ্ঠান শুরু হয়। এছাড়া রাজধানীতে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান মালা রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। এবং একই সঙ্গে কালকে যেহেতু সরকারি ছুটি, সবাই ঘুরতে বের হন। ঢাকা একটি নতুন রূপ নিয়েছে যদি বলি যে, এবং যে আলোকসজ্জাগুলো করা হয়েছে বেশিরভাগই কিন্তু লাল সবুজের আদলেই করা হয়েছে। সেক্ষেত্রে ঢাকাকে আজকের অনেকেই বলছেন যে নতুন ঢাকা লাগছে, আলোকসজ্জার কারণে কিন্তু ঢাকার সৌন্দর্য অনেকটাই বেড়েছে। তো পদ্মা, এই ছিল আমার কাছে 16ই ডিসেম্বরের যে প্রস্তুতি এবং আলোকসজ্জার সর্বশেষ তথ্য। নির্বাচন বানচাল করতেই শরীফ ওসমান হাদির উপর হামলা করেছে ষড়যন্ত্রকারীরা, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চক্রান্ত করে নির্বাচন ব্যাহত করা যাবে না। বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে দেশি বিদেশি অপশক্তি সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভা, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন মহান বিজয় দিবস। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন অমলিন থাকবে এ দিবসের গুরুত্ব এবং তাৎপর্য। পতিত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। আর এই অপরমদর্শী অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, ওসমান হাদিকে গুলি করা নির্বাচন বানচালের ষড়যন্ত্রেরই অংশ। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রিয় ভাই বোনেরা, সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি, ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হতে বাধ্য হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্য যে কোনো সময়ের তুলনায় জটিল হবে আগামী নির্বাচন। সংসদ নির্বাচনের সঙ্গে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব জড়িয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময়ে নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, নগরে, বাজারে, মহল্লায়, অলিগলিতে, রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে সুসংহত রাখার প্রশ্ন। বিজয়ের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে আসছে নির্বাচনে জনগণের সহযোগিতা ও সমর্থন চান তারেক রহমান। আবারও জনগণের সহযোগিতা, সমর্থন এবং সুযোগ প্রত্যাশা করছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে। সোমবার দুপুর 2টার দিকে হাদিকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ঘটনার দুদিন পর হাদিকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের। মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মাথায় গুলিবিদ্ধ অতি সংকটাপন্ন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গালফ স্ট্রিম G100 এয়ার অ্যাম্বুলেন্সে দুপুরে নেওয়া হয় সিঙ্গাপুরে। এর আগে সোমবার সকাল 11:22 হাদিকে নিতে সিঙ্গাপুরের অবস্ট্রে এয়ারলাইন্সের এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এয়ার অ্যাম্বুলেন্সে আসেন সিঙ্গাপুরের একজন চিকিৎসক ও নার্স সহ একটি প্রতিনিধি দল। We will bring back the patient to Singapore. We just hope for the smooth journey until we reach Singapore. Okay. That's all. চিকিৎসক প্রতিনিধি দলের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতাল থেকে দুপুরে সড়ক পথে আইসিইউ সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্সে কঠোর নিরাপত্তায় হাদিকে বিমানবন্দরে নেওয়া হয়। সাথে গেছেন হাদির ভাই ও ইনকিলাব মঞ্চের একজন সদস্য। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হবে ওসমান হাদিকে। ব্যয় বহন করবে অন্তর্বর্তী সরকার। এদিকে হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় 4 জনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং অন্তত আরও 4 জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে মূলত আমরা যে প্রধান সাসপেক্ট তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। গত শুক্রবার বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অতি সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাদি। মাসুদ আল আবুনি, নিউজ 24, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে সচিবালয় ঘেরাও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। দুপুরে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে সচিবালয় ঘেরাও করতে গেলে শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। পরে সাদিক কায়েম সহ ডাকসুর 10 সদস্য 3 দফা দাবি নিয়ে বেলা 2টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যান। এ সময় দ্রুত হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গা ঢাকা দেয়া নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। দাবি না মানলে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ডাকসু ভিপি। এদিকে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের একই দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে ছাত্র শক্তি। ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এই বিষয়ে সরকারের অবহেলা আমরা আর সহ্য করব না। 3 দফা দাবি অনতিবিলম্বে না মানা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এনসিপি, জামাত সহ আরও কয়েকটি দল উপস্থিত ছিল, তবে বার্তা পাঠিয়ে সংহতি জানিয়েছে বিএনপি। গুলিবর্ষণকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করে সিএসির তীব্র সমালোচনা করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। বলেন, বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। বক্তারা অভিযোগ করেন, এই ঘটনার আগে ও পরে সরকারের গোয়েন্দা ব্যর্থতা রয়েছে। ওসমান হাদি হত্যা চেষ্টার ঘটনার প্রতিবাদে প্রতিরোধ সমাবেশে এক মঞ্চে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল। সমাবেশে বক্তারা ঘটনার কয়েকদিন পরও হামলাকারীদের গ্রেফতার করতে না পারায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। হাদি ভাইয়ের যে গুলির বিচারের দাবিতে এবং তার উপরে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে ইলেকশন কমিশন এই কথা বলে, সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার কোন নৈতিক অধিকার থাকে না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার দায়িত্ব নেওয়ার পর যতগুলো হত্যাকাণ্ড ঘটলো জুলাই
এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে আমরা যা ছিলাম তাদের উপরে আক্রমণ হলো। আপনি বারবার জাতীয় ঐক্য অটুট রাখতে বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধরে রাখতে বলেছেন, সেটা তো আমরা করছি, আমরা ঐক্যবদ্ধ। কিন্তু আপনার সরকার ব্যর্থ হয়েছে এই কারণে যে আপনি একটাও ফ্যাসিবাদের অস্ত্রধারী ধর্ষকদেরকে গ্রেফতার করতে পারেননি। বক্তারা বলেন শুধুমাত্র হামলাকারীদের নয়, হামলার পেছনে কারা জড়িত তাদেরও খুঁজে বের করতে হবে। যারা এই দেশের বাইরে এই দেশের লড়াইকে নিয়ে গেছে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায় তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে। সমাবেশের সভাপতি সাংবাদিক মাহমুদুর রহমান দাবি করেন বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র দেশের বাইরে থেকে হচ্ছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, 25 তারিখের মধ্যে যদি এই খুনিদের পাঠিয়ে দেয়া না হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। প্রতিবাদ সমাবেশে বিএনপির কোনো প্রতিনিধি উপস্থিত না থাকলেও সভামঞ্চ থেকে জানানো হয় এই সমাবেশের সঙ্গে সংহতি জানিয়েছে দলটি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ইনকিলাব মঞ্চের ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি জানান নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। এদিকে মক ভোট দিতে এসে তরুণরা খুশি বলে জানালেও বুঝতে পারছেন না যে গণভোট কি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী তারা দিতে এসেছেন জীবনের প্রথম ভোট। এটি জাতীয় নির্বাচনের মক ভোট বা প্রতীকী ভোট। বড় মাপের রেভলিউশনের পর দেখা যাচ্ছে আমাদের প্রথম নির্বাচন এটা। আমাদের তরুণ প্রজন্মরাই হচ্ছে আমাদের রাজনৈতিক পরিস্থিতিটা নতুনত্ব আনতে পারবো, আমাদের যে শাসন ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে পারবো। ভাজ কিভাবে করতে হবে সেটা শিখলাম। তারপরে কিছু ফর্মালিটিজের বিষয় ছিল যেগুলো হচ্ছে আমরা আগে জানতাম না। যখন জাতীয় ভোট দিব আনুষ্ঠানিকভাবে, তো এখান থেকে শিখতে পারবো। এইবারের ভোটটা আশা করছি যে সুষ্ঠু হবে, যদিও কিছু সিকিউরিটি ক্রাইসিস আছে। ভোট দেওয়ার পরেও বেশিরভাগ শিক্ষার্থী বুঝতে পারছেন না যে গণভোট কি। মনে করি কি যে আমরা গণভোট বলতে অনেকজন মিলে আর কি যে ভোট আমরা দিব। গণভোট হচ্ছে আমরা যেহেতু গণতান্ত্রিক সরকারের নিয়ে ভোট করি, তো আমাদের হচ্ছে এটা মৌলিক অধিকার যে হচ্ছে আমরা একজন প্রার্থীকে সিলেক্ট করতে পারলাম। আমার আসলে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স তেমন নাই, এই কারণে পার্লামেন্টের যে ক্ষমতাটা আছে ওটা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া। সোমবার গুলশানে কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে তরুণদের এই মক ভোটের আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এই আয়োজনকে স্বাগত জানান। I am inspired by this festival's promotion of inclusivity, the presence and leadership of young women. প্রধান নির্বাচন কমিশনার বলেন যত দুশ্চিন্তাই আসুক সবাইকে নিয়ে সুষ্ঠু নির্বাচন হবে। তিনি জানান দেশে আইন শৃঙ্খলার অবনতি হয়নি। শনিবারও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে ইসির আলোচনা হয়েছে বলে তিনি জানান। বলেন মানুষ শান্তিতে ঘুমাতে এবং চলাচল করতে পারছে। এছাড়াও তিনি বলেন ইনকিলাব মঞ্চের হাদির ওপর হামলার ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আইন শৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। ইলেকশন এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সিসি আরও জানান যথাসময়ে দেশে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ওসমান হাদিকে নিয়ে সিইসির বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন সিইসিকে অবশ্যই উপযুক্ত ব্যাখ্যা দিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে বিজয় দিবসের আলোচনায় তিনি জানান জামায়াত ৭১ ও ২৪কে সমানভাবে সম্মান করবে। বলেন জুলুম, নির্যাতন ও বারবার চাপ প্রয়োগের পরও ফ্যাসিবাদের সাথে আপোষ করেনি জামায়াত। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী।
আলোচনায় নেতারা বলেন, স্বাধীনতা সংগ্রামে যে উদ্দেশ্য নিয়ে মানুষ জীবন দিয়েছিল সেই উদ্দেশ্য আজও বাস্তবায়ন হয়নি। শাসকরা শুধুই জাতিকে বিভক্ত করে গেছেন। গত 54 বছরে যারা ক্ষমতায় এসেছেন, দেশ পরিচালনা করেছেন, তারা এই দেশের মানুষকে বিভক্ত করে রেখেছিলেন। এই দেশের মানুষকে তারা ঐক্যবদ্ধ করতে পারেননি। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানকে সমানভাবে সম্মান করার কথা জানান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ওসমান হাদিকে নিয়ে সিইসির বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এর ব্যাখ্যা দাবি করেন তিনি। নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। তার উদ্দেশ্য দেখা আমাদের দায়িত্ব নয়। বক্তব্যের বিষয়ে জাতির সামনে এসেছে, জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করেনি। বলেন, শত জুলুমেও ফ্যাসিবাদের সাথে আপোষ করেনি তার দল। দেশ পরিচালনার দায়িত্ব পেলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ জাতি গঠন করবে জামায়াত ইসলামী। আপনি যা চান সেটা বলবেন। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড থেকে সাজা বাড়িয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। সোমবার দুপুরে বিষয়টি জানান প্রসিকিউটর গাজী MH তামিম। জানান, আমৃত্যু কারাদণ্ড থেকে সাজা বাড়িয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা হয়েছে। এদিকে এদিন রাজধানীর চাংখারপুলের 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 1-এ রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন। প্রসিকিউশনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত সেই আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য আপিল বিভাগে অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করা হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে সর্বনিম্ন দামে এলএনজি কিনছে সরকার। ইউনিট প্রতি দাম $9, যা আগে কিনতে লাগতো $12, জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক, এটি আরও স্থিতিশীল হবে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হওয়া দরকার। তিনি আরও বলেন, বিদেশে নিয়ে উসমান হাদির চিকিৎসার জন্য যত টাকা লাগবে তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে। লোয়েস্ট প্রাইসে মানে আমরা হয়তো এটা আমাদের লাখও বা ঠিক রেঞ্জ ওটা $9.9, ওটা $12-13 কিনে পারি সেটা ওটা একটা বড় একটা সাউথ কোরিয়া থেকে আসবে। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদি উৎসবে এলো পাথারি গুলির ঘটনায় এক হামলাকারী সহ প্রাণহানি বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। রক্তাক্ত এই ঘটনায় শিশু সহ আহত প্রায় 40 জন। পুলিশ নিশ্চিত করেছে, হামলাকারী বাবা ও ছেলের উদ্দেশ্যই ছিল সর্বোচ্চ ক্ষতি সাধন করা। বর্বরচিত এই হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। এবারে খেলা সংবাদ। অনূর্ধ্ব-19 যুব এশিয়া কাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। জাওয়াদ আবরারের অপরাজিত 70 রানের ইনিংসে ভর করে বাংলাদেশ লক্ষ্য পেরিয়েছে 151 বল হাতে রেখেই। দুবাইয়ের দ্য সেভেন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেপাল। শেষ পর্যন্ত 130 রানে থামে নেপালের ইনিংস। ছোট টার্গেট তাড়া করতে নেমে 28 রানে রিফাত বেগ এবং 29 রানে অধিনায়ক তামিম সাজ ঘরের পথ ধরেন। তবে এদিনও জাওয়াদ আবরারের ব্যাটের আগুনে জুনিয়র টাইগারদের জয়ে কোনো বাধা হতে পারেনি নেপালের বোলাররা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।